আজকে গোটা রাজ্যে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমত, আজকে নতুন সরকারের শপথ গ্রহণ ছিল। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী মহাশয় তিনি শপথ গ্রহণ করেছেন। তাকে অভিনন্দন, শুভেচ্ছা। তার মন্ত্রিসভার আরো 5জন সদস্য তারা শপথ গ্রহণ করেছেন, তাদেরকেও অভিনন্দন এবং শুভেচ্ছা। নতুন সরকারকে শুভেচ্ছা, কারণ একটা সরকার তৈরি হলে তাকে কিছুটা সময় দেওয়া, এটা গণতন্ত্রের রীতিনীতি। এই গণতান্ত্রিক রীতিনীতি মেনে একটি সরকারকে নিশ্চিতভাবেই আমরা আশা প্রত্যাশা করব এর আগের সরকারের যা যা জঞ্জাল ছিল সেই জঞ্জাল মুক্ত হবে। প্রথমত, এর আগের সরকারের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল সেটা হচ্ছে দুর্নীতি, পর্বত প্রমাণ দুর্নীতি। এবং যে দুর্নীতিগুলো ছিল মূলত সেগুলো কিন্তু সরকারি বিভিন্ন প্রকল্প এবং চাকরির ক্ষেত্রে দুর্নীতি। এবং এর আগের সরকারের বিরুদ্ধে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল যে তারা প্রতি বছর এসএসসি টেট না নিয়ে তারা মূলত বাজারে ক্রাইসিস তৈরি করতো, এবং তার ফলে কি হতো, এই চাকরিগুলো বিক্রি করে অনেক দাম পেত। সেই অভিযোগের উপর ভিত্তি করে জনমানুষে তাদের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, এবং সেই অভিযোগের যে সারবত্তা ছিল আদালতে মামলা করে আমরা একটার পর একটা মামলা করেছি, তার সারবত্তা প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম। এবং সেই জন্যই আদালত, যেহেতু সেই সময় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, তাই তৃণমূল কংগ্রেসের যেহেতু মন্ত্রী থেকে শুরু করে অত্যন্ত প্রভাবশালীরা, সে আমি আর নাম করে আর তাদের নতুনভাবে আর পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আপনারা প্রত্যেকেই জানেন তারা কারা। ফলে তাদের বিরুদ্ধে সিবিআই ইডি তদন্ত হয়েছিল এবং এখনো পর্যন্ত তদন্তগুলো চলছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, আজকে আমি একটি অনুষ্ঠানে গেছিলাম, এবং সেখানে অনুষ্ঠান বলতে আজকে এই সন্ধ্যাবেলায় একটি নাটকের দল, তাদের নাটক ছিল। তো সেই নাটকে সেখানে যারা সেই দলটি প্রায় 54 বছরের একটি নাটকের দল, তাদের একটি নাটক ছিল সন্ধ্যাবেলায়। সেখানে গেছিলাম, সেখানে অনেক মানুষের সঙ্গে দেখা হলো। তাদের যেহেতু এই লড়াই লড়েছি, নতুন সরকার এসছে, অনেকেই জিজ্ঞাসা করছিলেন। তাদের মধ্যে অনেকে বিজেপি সমর্থক, অনেকে বামপন্থী, বিভিন্ন স্বাভাবিকভাবে একটি নাটকের দর্শক হিসেবে বিভিন্ন মতাবলম্বী মানুষ থাকেন। বিশেষ করে যারা নতুন সরকারের একেবারে সমর্থক, বিজেপির সমর্থক, তারা কতগুলো প্রশ্ন, তারা বিশেষ করে জানতে চাই যে আপনি কি প্রত্যাশা করেন নতুন সরকারের কাছে। তো আমি তাদের, যেহেতু খুব স্বল্প সময়ের মধ্যে এই কথোপকথন হচ্ছিল, ইভেন ওখানে একটা চ্যানেলও ছিল, তো তাদেরকেও বলেছি এই সরকারের কাছে আমার মূল প্রত্যাশা প্রথমত যে এর আগের সরকার, পশ্চিমবঙ্গ সরকার যার দ্বারা পরিচালিত, যে তৃণমূল কংগ্রেসের দ্বারা, তারা যেটা করতো সেটা হচ্ছে সমস্ত কিছু এই ডকুমেন্টগুলো চেপে রেখে দুর্নীতিগুলোকে ধামাচাপা দিত। প্রথম প্রত্যাশা হচ্ছে এই দুর্নীতিগুলোকে আনাট করার জন্য সমস্ত ডকুমেন্টগুলো এক্সপোজড করুন। বিচার বিভাগীয় তদন্ত, বিভিন্ন প্রাক্তন বিচারপতি রয়েছে, এবং আমি মনে করি তার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই, কারোর মনে কোনো প্রশ্ন নেই। আপনাদের দলে বিজেপির একেবারে তিনি এমপি, সাংসদা বটে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় আছে, জাস্টিস বিশ্বজিৎ বাসু আছেন প্রাক্তন বিচারপতি, দেবাশিস করগুপ্তরা রয়েছেন, আরো অনেক বিচারপতিরা রয়েছেন। তাদের প্রত্যেকের সততা নিয়ে কোনো প্রশ্ন হবে না। তাদেরকে মাথায় রেখে বিচার বিভাগীয় তদন্ত শুরু করুন ইমিডিয়েট। তার কারণ এই ডকুমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু ডকুমেন্ট হয়তো সিবিআই ইডি পেয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি যে এখনো অনেক ডকুমেন্ট এই দপ্তরগুলোতে রয়েছে, যে ডকুমেন্টের উপর ভিত্তি করে আমি মনে করি এই তদন্ত এগিয়ে যাওয়া সম্ভব, এবং প্রকৃত দোষী যারা তাদেরকে ধরা সম্ভব। এই সরকারের কাছে প্রত্যাশা করি যে প্রতিটি দুর্নীতির সঠিক তদন্ত হবে। এখনো পর্যন্ত কিন্তু তদন্ত হয়ে যারা বেনিফিশিয়ারি তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত আনাট করা সম্ভব হয়নি, সকলকে ধরা সম্ভব হয়নি। প্রথম। দ্বিতীয় হচ্ছে, প্রতি বছর এসএসসি এবং টেট সরকারি ক্ষেত্রে
নিয়োগ, পিএসসি থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, বিশেষ করে যারা গ্রুপ ডি স্টাফ রয়েছেন, এই কন্ট্রাকচুয়াল এবং ডেলি ওয়েজেস বেসিসে বিভিন্ন কলেজগুলোতে স্যাক টিচারদের, তাদের দাবি দাবা, যারা ইউজিসি স্বীকৃত ডিগ্রি রয়েছেন তাদের পার্মানেন্ট করার প্রশ্নে বিভিন্ন দপ্তরে অনেকদিন পার্মানেন্ট করা হয়নি, বহুদিন ধরে কাজ করছেন, এরকম অনেক মানুষ রয়েছেন, তাদের পার্মানেন্ট করতে হবে, এই দাবি থাকলো। নতুন সরকারের কাছে এই প্রত্যাশাও থাকলো। নিশ্চিতভাবেই তারা কাজ করবেন, আস্তে আস্তে শুরু করবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, গত 15 বছরে পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থানের জন্য কোনো নতুন উদ্যোগ একেবারেই হয়নি। সেই নতুন উদ্যোগ নিয়ে উদ্যোগপতিদের এখানে আহ্বান করে বেসরকারি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আজকে এটা যেমন সরকারের কাছে, নতুন সরকারের কাছে প্রত্যাশা, সেরকম আজকে আর একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্টেটমেন্ট এসছে। সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার এতদিনের রাজনৈতিক জীবন, 3 বারের মুখ্যমন্ত্রী, তার আজকে একটা অনুধাবনা হয়েছে এতদিন পরে। সেটা হলো তিনি এখন বাম, অতিবাম সকলকে একসঙ্গে নিয়ে লড়তে চাইছেন। আমার কতগুলো ছবি মনে পড়ে যাচ্ছে। এবং একটি মিছিল, যে মিছিলের পরে হত্যা হয়েছিল, তাকে পিটিয়ে মারা হয়েছিল মহিদুলকে, এই ধর্মতলার কাছে যখন মিছিলটা এসে পৌঁছয় তখন কিভাবে আক্রমণ করেছিল আমার মনে পড়ছিল। হয়তো আমি জানি না শুনছে কিনা, রাজেন্দ্র প্রসাদ, রাজেন্দ্র অনেকেই চেনেন, পোয়াদ্দার কাছে থাকেন, পোয়াদ্দার হাসপাতালে সব নিয়ে যাচ্ছিলেন, কিভাবে মেরেছিল ওই ছেলে মেয়েদের, এমন মার মেরেছিল দাঁড়াতে পারছিল না। আপনার পুলিশ দিয়ে বাম কর্মী সমর্থক, যারা মিছিলে আসা মানুষ, বামপন্থী মানুষ, তাদেরকে পিটিয়ে এমন পিটানো পিটিয়েছিল, মহিদুলকে তো হত্যা করেছিলেনই। ওই রাজেন্দ্রর মনে থাকবে, ওই একটা স্কুটি নিয়ে, ওই আমার গাড়ি ছিল, আমার গাড়িতে করে ও যাচ্ছিল, রাজেন্দ্র স্কুটি নিয়ে পিছনে বসিয়ে ফোয়াদ্দার হাসপাতালে নিয়ে যাচ্ছিল। যাদের পিটিয়ে ওই ওখানে রক্ত, ওই রাস্তায় রক্তের ছোপ ছোপ দাগ হয়েছিল, আজকে বলছেন যে তাদের আহ্বান করছেন। আপনি সুদীপ্তকে মেরেছেন, মহিদুলকে মেরেছেন, আনিস খান, তার বাবা এখনো আসে ওই সাদা পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, বিচারের আশায় বাড়ি থেকে ডেকে নিয়ে এসে হত্যা করেছে। আজকে বলছেন মা, মতিবাম সকলকে নিয়ে আপনার এই রাজনীতি মানুষ দেখেছে। আপনি বিরোধী অবস্থায় এই রাজনীতি করে কত সিপিএম কর্মী, সমর্থক, নেতা তাদের ঘর ছাড়া করেছেন বিরোধী রাজনীতি করে। মনে থাকবে জঙ্গলমহলের সেই মাওবাদী হামলা কে এনেছিল? আপনিই তো। আপনি এই 15 বছরে, আপনার 15 বছরে কত বাম কর্মী, সমর্থক, বামের পার্টি অফিস, সমস্ত বাম দলগুলো পার্টি অফিস দখল করিয়েছেন। এখন বর্তমানে আপনার দলের বিধায়ক হয়েছেন। দিল্লিতে একটা ঘটনা ঘটল, একদিনে 3000 উপর পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছেন। কমরেডদের বুকে ব্যথা রয়েছে। এই ভোট
যত না বিজেপির পক্ষে, এই ভোট একেবারেই তৃণমূলের বিরুদ্ধে। লোকে দেখেছে যে তৃণমূলকে যেন তেন প্রকারে তাড়াতে হবে। লোকে বুঝেছে যে এদেরকে তাড়াতেই হবে, তাড়িয়েছে। এই ভোট আপনার বিরুদ্ধে দিয়েছে মানুষ। তার কারণ এই 15 বছরে যে পরিমাণ অত্যাচার মানুষকে করেছেন অভাবনীয়। বেকারকে কাজ দেননি, যাদের কাজ ছিল কেড়েছেন, তোলা তুলেছেন, পাড়ায় পাড়ায় তোলাবাজ তৈরি হয়েছে। এই গোটা কলকাতা শহরে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় না থাকতো, প্রতিটি ফ্ল্যাটের স্কয়ার ফুট প্রতি মূল্য 1000 টাকা কম হতো। আজকে আপনি বিরোধী নেত্রী হয়েছেন, বুঝতে পারছেন তো কাদের নিয়ে ঘর করেছিলেন? আজকে কেউ এসে বলছেন আপনি আপনার হয়ে যারা গলা ফাটাতো দুদিন আগে, আজকে তারা সব পাল্টে খেয়ে গেছে। কেন? তার কারণ নীতিহীন, আদর্শহীন একটি রাজনৈতিক দল বানিয়েছেন। নীতি আদর্শ কিচ্ছু নেই, শুধুমাত্র করে খেতে হবে, তাই তৃণমূল কংগ্রেস করেছে। আপনি কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় নেই, বামেরা 34 বছর ক্ষমতায় ছিল, 15 বছর ক্ষমতায় নেই। বামেরা শূন্য হয়ে গেছিল, সিপিআইএম শূন্য হয়ে গেছিল। সিপিআইএম ওই ঝান্ডা ধরা, লাল ঝান্ডা ধরার বলেছিলেন না, বিরিয়ানির হাঁড়িতে ওই লাল কাপড় পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায় না। আজ লাল দেখতে পাচ্ছেন তো? আজ লাল ছাড়া আর কিছু দেখতেই পাচ্ছেন না। আপনার যারা পতাকা ধরত, আজ বিরিয়ানির হাঁড়িতেও আপনার পতাকা নেই। না, আপনাকে আমি বক্রোক্তি করার জন্য এই কথা বলছি না। আপনাকে অনেকবার সাবধান করেছি, বলেছিলাম, সংবাদ মাধ্যমে বহুবার বলেছি যে এইভাবে চললে এই দলটা উঠে যাবে, এবং সময় বলে দিয়েছিলাম। এটা অনুধাবন করেছিলাম, কারণ গোটা পশ্চিমবঙ্গ থেকে, শুধুমাত্র এটা ভাববেন না যে আমি এই শুধুমাত্র কোনো বামপন্থীদের কথা শুনে বুঝে এটা বলেছিলাম। গোটা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন স্তরের মানুষ আসেন, আমার বিভিন্ন মতাবলম্বী মানুষ আসেন। আমি সকলের মামলা করি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সকলের অভিযোগ ছিল আপনার প্রতি। এবার বলতে পারেন যে আপনি শাসক দল তো সিপিএমও ছিল, কিন্তু শাসক দল হিসেবে সিপিএম এর প্রতি অভিযোগ, শাসক দল হিসেবে কংগ্রেসের প্রতি অভিযোগ, আর শাসক দল হিসেবে তৃণমূলের প্রতি অভিযোগ এক চরিত্রের ছিল না। সেই জন্য সিপিএম ক্ষমতা থেকে চলে গেলে সিপিএম উঠে যাবে না, কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেছে, কংগ্রেস উঠে যায়নি। কিন্তু আপনি ক্ষমতা থেকে চলে গেলে যে এই দলটা উঠে যেতে পারে, এই কথা কেন বলেছিলাম? তার নির্দিষ্ট কারণ ছিল। তার কারণ হচ্ছে, আপনি দলটিকে, রাজনৈতিক দলটিকে ওটা একটা কর্পোরেট মডেল দিয়েছিলেন। একটা রাজনীতি কর্পোরেট মডেল দিয়ে হয় না। কি একটা আইপ্যাক নিয়ে এসেছিলেন। দেখুন, আইপ্যাক একটা রাজনৈতিক দল কোন একটা পেশাদারী সংস্থা হায়ার করছে, এর মধ্যে কোনো অবাস্তবতা নেই, এটা স্বাভাবিক। একটা অ্যাডভার্টাইজিং কোম্পানিকে ধরে নিয়ে এলেন, বা একটা কনসালটেন্সি এজেন্সি নিয়ে এলেন, অনেক রাজনৈতিক দল করে। শুধুমাত্র ভারতবর্ষে করছে তা নয়, ভারতবর্ষের বাইরে উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, তারা প্রত্যেকেই করে। কিন্তু একটা রাজনৈতিক দল, গোটা দলটা একটা তোলাবাজির মডেল তৈরি করার জন্য একটা বেসরকারি সংস্থার হাতে বন্ধক দিয়ে দিয়েছে, এটা এই জিনিস ছিল না। আপনি অনেকদিন লড়াই করেছেন, সে আপনি ভুল লড়াই করুন, ঠিক লড়াই করুন, করেছেন। যে কি দরকার ছিল গোটা দলটাকে একটা তোলাবাজির মডেল তৈরি করা, সব জায়গা থেকে, সব সেক্টর থেকে? আমাকে একজন এসে বলেছিল ও পারলে দপ্তর ওয়াইজ মানে তোলাবাজির মডেল করেছে। এই দপ্তর থেকে এত, ওই দপ্তর থেকে এত।
এসব কি দরকার ছিল? ভোটে জিততে হবে, মডেল বানিয়েছেন, এই মডেল ওই মডেল। আগামী 21 তারিখ ফলতায় ভোট। এর আগের ভোটে কত জিতেছিলেন? কত ভোটে জিতেছিলেন? খাতা খুলে দেখবেন তো, 1,80,000-এর উপরের একটা বিধানসভায় লিড দিচ্ছে। সিপিএম এর একটা, বিজেপির একটা, আর বাকি সব ভোট তৃণমূলের। কি দরকার ছিল? এমনি জিততেন, এর আগের ভোটে জিততেন না? আমার মনে আছে লোকসভা ভোটের দিন আমি বলেছিলাম যে এই 7 লাখ 7.5 লাখ ভোটে জেতার কোনো দরকার নেই, জিতছেন, এর ফল ভয়ঙ্কর হবে। 23-এর পঞ্চায়েত নির্বাচন, আপনি বলছেন আজকে সবাইকে নিয়ে আমি লড়বো। একদিনে জাস্টিস রাজাশেখর মান্তার ঘরে 3 বার মেনশন করতে হয়েছিল। নমিনেশন জমা দিতে যাচ্ছে 82 জন ক্যান্ডিডেট ভাঙড়ের, নমিনেশন জমা দিতে পারবে না, পাচ্ছে না। আদালতের কাছে এসে যে মাই লর্ড দেখো নমিনেশন জমা দিতে যাবে, এই 82 জন ক্যান্ডিডেট নমিনেশন জমা দিতে পারছে না, তুমি পুলিশ প্রোটেকশন দাও, পুলিশের সুরক্ষা দাও, পুলিশের সুরক্ষা নিয়ে গিয়ে নমিনেশন দাখিল করে আসবে বিডি অফিসে। আদালত অর্ডার দিল, সকাল 10:30টার মামলা 12টায় অর্ডার দিল। পুলিশ সাথে যাচ্ছে। পুলিশ কিভাবে কাজ করেছে, একটু যাওয়ার পরে মাঝ রাস্তায় এই 82 জন ক্যান্ডিডেট ছেড়ে পুলিশ পালিয়ে গেল। তৃণমূলের গুন্ডারা ঘেরে ধরে বোম মারছে। বিরোধী শূন্য করতে হবে। লোক মারা গেল। এই শওকত একজনকে ধরেছিল, সে এই শওকতেরই নাম বলেছিল, সে ভিডিও পর্যন্ত আদালতে দেখিয়েছে। সব আপনি লুটে নেবেন, বিরোধীদের কোনো জায়গা দেবেন না। সুদীপ্ত গুপ্ত হত্যা, মহিদুল হত্যা, আনিস খান হত্যা, 18 পঞ্চায়েতে লুট, 23-এর পঞ্চায়েত লুট, একটা বিধানসভায় 1,86,000 লিড। 21 তারিখে ভোট ফলতায়। সব বুথে এজেন্ট দিতে পারবেন? 21 তারিখে ভোট তো কেন? দরকার ছিল না 1,86,000 ভোটে জেতার। দুটো কম ভোটে জিততেন, 20,000-এ জিততেন, 15,000-এ জিততেন, 13,000-এ জিততেন, কি অসুবিধা হতো? না আমাকে নাম্বার 1 হতে হবে। ক্ষমতার নেশা, ক্ষমতার নেশা একেবারেই আপনাকে অন্ধ করে দিয়েছিল এবং এখনো করে দিয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী, তুলনা আসছে কিন্তু তুলনা করা একেবারে অনুচিত একেবারে। বুদ্ধদেব ভট্টাচার্য ভদ্র মানুষ, ভদ্রলোক, ওরকম পলিটিশিয়ান পাওয়া খুব কঠিন। আমি শুধু রাজনীতির জন্য বলছি না, আমি বলছি মানুষ হিসেবে। তিনি দেখলেন যে মানুষের ম্যান্ডেট আমার এগেনস্টে, তিনি পদত্যাগ করলেন। এখনো পর্যন্ত আপনি বলছেন আমার কাছে লুট করে নিয়েছে। আপনি তো বলেছিলেন এক সময় যে ভোট লুট থেকে শুরু করে সমস্ত কিছু আটকে দেবেন, আপনি এসআইআর হতে দেবেন না। আজকে এসআইআর নিয়ে একটা কথা বলছেন না কেন? এত মানুষের নাম বাতিল হয়ে গেছিল, সেই লড়াই লড়ছেন না কেন? আপনাকে তো আহ্বান করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলুন, আপনি বলেছিলেন এসআইআর আমি বেঁচে থাকা অবস্থায় হতে দেব না, তারপরে এসআইআর হলো, এত মানুষের নাম বাতিল হলো। আমি ভোট বয়কট করছি, আমি ভোট লড়বো না, এত মানুষের নাম বাতিল করে ভোট হতে পারে না। কিন্তু ওই ক্ষমতার লোভ, লড়তে হবে, লড়ে আবার ক্ষমতা পাবো, আবার লুট করে নেব। এত নিরাপত্তা, এত পুলিশ, রাজ্যের পুলিশ, কেন্দ্রের পুলিশ,
তারপরেও ফলতায় লিউকোপ্লাস্ট। দরকার ছিল না। দেখুন, আমি এইগুলো আপনাকে খোঁচা মারার জন্য বলছি না, এগুলো বলছি এই কারণেই, তার কারণ আপনি আজকে রাজনৈতিকভাবে অসহায় ভাববেন। আপনি আজকে কোনো কর্মী পাচ্ছেন, আপনি রাজনৈতিকভাবে অসহায়। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার এই রাজনৈতিক অসহায়তা কোনোদিন ছিল না, কারণ আপনি নিজে বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ছিল না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক ছিল না, এই কথা কেউ বলতে পারবে না। রাস্তায় বেরোলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক ছিল না, এই কথা কেউ বলতে পারবে না। কিন্তু এখন আপনি রাস্তায় বেরোলে লোক থাকবে না, তার কারণ রাজনৈতিকভাবে আপনি জমি হারিয়েছেন। বামেরা 15 বছর ক্ষমতায় নেই, রাজনৈতিকভাবে নতুন ভাবে এই ভোটেও যা মাটি তৈরি করেছে, যেভাবে আপনি ভাবুন গত 15 বছরে আমি সমস্ত রাজনৈতিক দলগুলোকে সামনে রাখছি। আগামী দিনের বেস্ট লিডারশিপ, আগামী দিনে যারা রাজনীতিতে ফ্লট করবে, আপনি ভাবুন আপনি কি তৈরি করেছেন আর সিপিআইএম কি তৈরি করেছে, কি অসাধারণ লিডারশিপ তৈরি করেছে। ভোট পায় না, আজ নয় কাল পাবে, কাল নয় পরশু পাবে, কারণ মানুষ তাদের উপর বিশ্বাস করছে। গতকাল মিছিল ছিল, মিছিল লেনিন মূর্তি ভেঙেছে সামগ্রিক হয়ে, যাতে এ না হয় নতুন সরকার শান্তি সম্প্রীতি বজায় রাখে। যা লোক এসছে, আশেপাশের লোক এসে জুটছে, আমার নিজের চোখে দেখা, ওখানকার ফুটপাতের হকাররা এসে জুটছে। চন্দনদা, সে ভিডিও পেয়ে যাবেন হয়তো, যখন বলছে যে ধর্মের ভিত্তিতে আক্রমণ নামিয়ে আনা যাবে না, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের উপর আক্রমণ করা যাবে না, মানুষ রিয়াক্ট করছে, মানুষ এসে জুটছে, শ্রমজীবী খেটে খাওয়া মানুষ মিছিলে এসে জুটছে। মিছিলে আনা মানুষ নয়, রাজনৈতিক ভূমি তৈরি হচ্ছে। আপনি এই রাজনৈতিক ভূমি তৈরি হওয়ার থেকে অনেক দূরে চলে গেছেন, কারণ আপনি ওই কি সব কর্পোরেট সংস্থা নিয়ে এসেছেন, আইপ্যাক। আজকে তারা আপনাকে এই মানুষের এই যে রাজনীতি হয় আবেগে, আদর্শে, অনুভূতিতে, আর আপনি রাজনীতি করেছেন অঙ্কে। এটা করলে এটা হবে, অঙ্কে যে রাজনীতি করবে সে রাজনৈতিক দলের অস্তিত্ব বেশি দিন টিকে থাকতে পারে না। আদর্শ নেই, আবেগ নেই, অনুভূতি নেই, ও রাজনৈতিক দল টিকে? এইসব দেখে বলেছিলাম উঠে যান, আজকে ভালো বুঝতে পারছেন। তবে নতুন সরকারের কাছে প্রত্যাশা থাকবে যে তারা নিশ্চিতভাবে যা যা দুর্নীতি হয়েছিল আগের সরকারে সবটা নাট করবেন, প্রতি বছর এসএসসি টেট করবেন, বেকারদের হাতে কাজ দেবেন, মায়েদের যে টাকা পাচ্ছিল সেই টাকা যেন মায়েরা পায়, ভাইয়েরা যে টাকা পাচ্ছিল এই সমাজের কোটিখানেক হবে, তার থেকেও বেশি, যারা এখনো পর্যন্ত যাদের হাতে কাজ নেই তারা কাজ পাক, যতদিন কাজ না পাচ্ছে ততদিন তাদের হাতে টাকা যাক। উদ্যোগ নিয়ে আসুন, যাতে পশ্চিমবঙ্গ থেকে আরো উদ্যোগপতিরা মুখ ফিরিয়ে না থাকে, কারণ বেসরকারি কর্মসংস্থান তৈরি করতেই হবে, এবং সেই উদ্যোগ যেন ওই শুধুমাত্র ওই দুজন শিল্পপতির উদ্যোগ না হয়। পরিবেশ বান্ধব উদ্যোগ আজকে অত্যন্ত জরুরি। নতুন টেকনোলজি, এআই থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল হাব হওয়ার কথা ছিল, সেই সমস্ত আজকে তার সুযোগ বেশি। ফিনটেক কোম্পানিগুলো আজকে বাড়ছে, আপনারা দেখেছেন প্রতিটি সেক্টরে কিভাবে
আজকে ডেভেলপ হচ্ছে, কিভাবে কর্মী নিয়োগ হচ্ছে, বিশ্বের আর 5টা প্রান্তে যেভাবে আগিয়ে যাচ্ছে, আমরা যেন পিছিয়ে না যাই। সর্বোপরি শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় থাকে। আর সর্বোপরি এই সরকার যেন রাজধর্ম পালন করে, এই প্রত্যাশা রইল। এবং নিশ্চিতভাবেই আমি মনে করি গরিব খেটে খাওয়া মানুষদের স্বার্থে সকলে কাজ করুন। আর সেটা যদি না করতে পারবেন তাহলে কি পরিণতি হয় সেটা আজকের মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে দেখে সকলে জেনে বুঝে নেবেন।